একটু ফ্যাশন ডিজাইনার হবার জার্নিটা জানতে চাই। ব্র্যান্ড প্রমোশন বেশি পছন্দ করছি। নিজের ব্র্যান্ড থাকা সত্ত্বেও আরেকজনের ব্র্যান্ড প্রমোটার হয়ে কাজ করা, এটা কেন? আমি দালাল। এত দিনেও কাজ করার পরে ইন্ডাস্ট্রিতে কি ভাইরাল হতে পারেননি? এবং একই সাথে আমি ভাইরাল, ডেফিনেটলি আমি ভাইরাল পারসন। যারা ছেলে ফ্যাশন ডিজাইনার তাদের মধ্যে কি একটু মেইলি ভাবটা বেশি না? অ্যাডলফ, আমি এখনই তোমার বাসার ছাদে হেলিকপ্টার পাঠাচ্ছি, চলে আসো রাত 4টা বাজে। মনে হয় না যে নিজের সাথে কোথাও ইনজাস্টিস হচ্ছে? আমি কোনো কথা বলতে কোথাও কোনো দ্বিধাবোধ করি না। Hello everyone, welcome to the Candid Show. I am your host Tabassum Priyanka and I hope you all are doing great. আজকের আনফিল্টার্ড ক্যান্ডিড মোমেন্ট শেয়ার করার জন্য আমার সাথে স্টুডিওতে আছেন ফ্যাশন ডিজাইনার এবং কোরিওগ্রাফার অ্যাডলফ খান। ওয়েলকাম টু দ্য ক্যান্ডিড শো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। একদম প্রথমেই জানতে চাই, ইন্ট্রোডাকশনে যখন আপনার নামটা বলছিলাম এবং আপনার সাথে আমার প্রথম যখন কথা হচ্ছিল নাম নিয়েই কথা হচ্ছিল, এই নামটা কিভাবে এলো? মানে এটা কি পারিবারিকভাবে রাখা নাকি? ডেফিনেটলি এটা যখন আমি জন্ম হইনি, আমি যখন আমার মার গর্ভে, তখন আব্বু ছিলেন জার্মানিতে বসে আব্বু ডিসাইড করেছিলেন যে আমার ছেলের নাম হবে অ্যাডলফ খান। তো অ্যাডলফটা হচ্ছে নিকনেম ছিল, আর তবে আমার পুরো নামটা হচ্ছে সাইদ হোসেন খান। তো সাইদ হোসেন খান অ্যান্ড অ্যাডলফ, ওটাকে আমি যখন আমার নিকনেম, হ্যাঁ অ্যাডলফটা হচ্ছে নিকনেম, ডাকতেন এবং আমার পুরো পরিবার বা আমার ফ্যামিলি সবাই অ্যাডলফ বলেই ডাকে। কিন্তু স্কুল, কলেজ, ভার্সিটি অ্যান্ড অফিসিয়াল প্রত্যেকটা ডকুমেন্টস সেখানে হচ্ছে সাইদ হোসেন খান। সো সেখান থেকে খান এবং এখান থেকে অ্যাডলফ নিয়ে আমি দেন মিডিয়া পার্সন হিসেবে অ্যাডলফ খান হিসেবে পরিচিত। অনেক আয়োজনেই আমি দেখেছি, প্রোগ্রামে দেখেছি যে আপনার নামটাকে অ্যাডলফ খান বলা হয় না, সেটাকে অনেক সময় অনেক উচ্চারণ করা হয়। তো ওই বিষয়টা অনেক সময় উচ্চারণটা হয় ভেঙে বলে কেউ, বা হয়তো বা অ্যাডলফটা বলতে অনেকের আমাদের দেশের দেখা যায় যে প্রনাউন্সিয়েশনের প্রবলেম আছে বা প্রেজেন্টেশনের প্রবলেম আছে, তখন তারা অ্যাডলফ বলে বা আদার্স অনেক ওয়ার্ডই ইউজ করে। সো দ্যাটস ওয়াই মানে বলতেই দেখা যাচ্ছে যে ঝামেলা হয়ে যাচ্ছে। তো যখন প্রোগ্রাম চলাকালীন সময়ে বা একটা অ্যানাউন্সমেন্টের পর তো আসলে ওখান থেকে দর্শক সারিতে বসে ওখান থেকে তো আসলে কারেকশন করা যায় না, মেনে নিয়েছি ব্যাপারটা, কিন্তু ভালো লাগে না, একদমই পছন্দ হয় না যে আমার কারো নাম কেউ ভুল বলবে, এটা তো কারো আসলে কাম্য না। বেসিক্যালি আমার বিশেষ করে ফ্যামিলি মেম্বার্সটা একটু বেশি বিরক্ত ব্যাপারটাতে। ওকে, একটু ফ্যাশন ডিজাইনার হবার জার্নিটা জানতে চাই, কিভাবে শুরু হলো? বেসিক্যালি আমার তো ব্যাকগ্রাউন্ডটা টোটালি একেবারেই, আমি তো কম্পিউটার ইঞ্জিনিয়ার। সো আমি বিএসসি ইঞ্জিনিয়ার, হ্যাঁ ওটা পাশাপাশি আমি ডিজাইনটাকে সাথে করে নিয়ে গেছি এবং ওটা আমার একেবারে জন্ম থেকেই ছিল ব্যাপারটা। তো এবং আমার কাছে মনে হয়েছে যে আমার শোবিজ ওয়ার্ল্ড পছন্দ, আমার ডিজাইনিং পছন্দ, কোরিওগ্রাফি করতে পছন্দ, ডিরেকশন দিতে পছন্দ, ফার্স্ট মডেল ছিলাম। তো সেখান থেকে আমার কাছে মনে হয়েছে যে কোনটা আমি বেশি পছন্দ করছি। পরে দেখলাম যে আমি ডিজাইনিং অ্যান্ড কোরিওগ্রাফিটা খুব বেশি এনজয় করছি। ওকে, তবে রাইট নাও আমি ব্র্যান্ড প্রমোশন বেশি পছন্দ করছি, কেন যেন আমি জানি না কেন। সেটা ব্র্যান্ডরা কানেক্ট করছে, ব্র্যান্ডরা অ্যাম্বাসেডার বানাচ্ছে, ব্র্যান্ডরা আমাকে ইনভাইট করছে, আমাকে দিয়ে তাদের ব্যবসায়িক লাভবান তারা। দ্যাটস ওয়াই আমার কাছে। তাহলে তো যদি আমি বলি, যেহেতু আপনি একজন ফ্যাশন ডিজাইনার, আপনার নিজের ব্র্যান্ড হওয়া কিন্তু আরো বেশি ডেফিনেটলি দরকার ছিল। আই হ্যাভ টু ব্র্যান্ডস, ওয়ান ইজ অটোগ্রাফ অ্যান্ড অ্যানাদার ইজ রয়্যাল রেওয়াজ, দুটোই আছে। নিজের ব্র্যান্ড থাকা সত্ত্বেও আরেকজনের ব্র্যান্ড প্রমোটার হয়ে কাজ করা, এটা কেন? এই কারণ বিকজ অফ মাই ফেস। আপনার বিজনেসে কি তাহলে কনফ্লিক্ট করছে না? না, কনফ্লিক্ট করছে না, কারণ ওটা হচ্ছে আমার টোটালি ড্রেস প্যাটার্ন অ্যান্ড ড্রেস ডিজাইন। অ্যান্ড আমি যে ব্র্যান্ডগুলো প্রমোট করছি বা যে ব্র্যান্ডের সাথে কানেক্টেড হচ্ছে, সেখানে হচ্ছে আমার ফেস বা আমার পপুলারিটি বা আমার পাবলিক যে অ্যাজ এ পাবলিক ফিগার আমার যে ফেস ভ্যালুটা, সেটাকে আমি কাজে লাগাচ্ছি এবং সেটা নিয়ে কাজ করছি। কারণ আমি ক্যামেরার পেছনের মানুষ হয়েও আমি ক্যামেরার সামনের যে কোনো আর্টিস্ট বলো, যে কোনো তারকা বলো, যে কারো চেয়েও বেশি জনপ্রিয়। সো ওটাকে আমি কাজে লাগাচ্ছি। ওকে, আপনি যেহেতু নিজেকে বলছেন জনপ্রিয় ক্লেম করছেন, তাহলে আপনাকে ব্র্যান্ডের জন্য যখন ডাকছে, কাজ করছেন, তাহলে কি সেই অর্থে অ্যাজ আ ফ্যাশন ডিজাইনার বা কোরিওগ্রাফার হিসেবে আপনার জায়গাটা কি লিমিটেড হয়ে গিয়েছে সামহাও? না, আমার লিমিটেড হয়ে যায়নি। আমার কিন্তু টোটাল সেই জার্নিতে কোরিওগ্রাফি চলছে, ডিজাইনিং চলছে, ইভেন আই এম গ্রুমার, যেহেতু আমার একটা গ্রুমিং স্কুল আছে অনেক বছরের, প্রায় এক যুগেরও বেশি। সো সেগুলো সমান তালে চলছে। এবার ঈদেও আমি অনেকগুলো ব্র্যান্ডের কোরিওগ্রাফি করেছি, ক্যাম্পেইন শ্যুটগুলোতে অংশগ্রহণ করেছি অ্যাজ এ কোরিওগ্রাফার। সো সেগুলো চলছে এবং সেগুলো আমার লিমিটেড না। বাট সেই জায়গাটার আমি বলছি যে কথাটা আসছে, সেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটায় আসলে আমার যদি আমি ডিজাইনিং বা আমি শুধু কোরিওগ্রাফি বা ব্র্যান্ডের শ্যুটগুলো করানোর জন্য যদি অপেক্ষা করি, তাহলে আমার কাছে মনে হয় যে আমার কাজের সংখ্যাটা কম।
আমাকে আরও ব্যস্ত হতে হবে এবং আমাকে আরও সোর্স বের করতে হবে। কারণ আমার কাছে মনে হয়েছে যে যেই পরিমাণের আগে কাজ হতো বা যেই পরিমাণের আমরা মানে সারা মাস ব্যস্ত থাকতাম বা যেভাবে হতাম, সেটা এখন অনেক অংশে মার্কেটে কি কম্পিটিটর বেড়ে গেছে? কম্পিটিটর সেরকম কম্পিটিশন হচ্ছে না, কম্পিটিটরের সাথে সাথে কাজের সোর্স কমে গেছে, কাজ কমে গেছে, ডিভাইড হয়ে গেছে। অনেকেই আসলে এখন আর আপনার কাছে কি এরকম মনে হয় না যে এখন আসলে যারা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছে, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছে, তাদের সাথে ব্র্যান্ডগুলো বেশি সাইন করছে, যতটা না ফ্যাশন সম্পর্কে সচেতন যারা বা এটা নিয়ে পড়াশোনা করে এসেছে, দীর্ঘদিন কাজ করে এসেছে, তাদের জায়গাটা কি কমে যাচ্ছে না? হ্যাঁ, তাদের জায়গা কমে যাচ্ছে, কারণ তারা বুঝতে পারছে না, হয়তোবা দেখতে পাচ্ছে যে ভাইরাল, কিংবা দেখতে পাচ্ছে যে উল্টাপাল্টা কাজ করছে, উল্টাপাল্টা বলছে, সে ভাইরাল, তো তার সাথে কানেক্ট করছে বা তার ভিউ বেশি। তাহলে কি এত দিনেও কাজ করার পরে ইন্ডাস্ট্রিতে কি ভাইরাল হতে পারেননি? ভাইরাল তো ডেফিনেটলি শব্দটা ইউজ করা হচ্ছে। একই সাথে আমি পপুলার, একই সাথে আমি মিডিয়ার কাজ দিয়ে পপুলার, এবং একই সাথে আমি ভাইরাল। ডেফিনেটলি আমি ভাইরাল পারসন। তাহলে ভাইরাল টার্মটাকে আপনি পছন্দ করেন? ভাইরাল টার্মটা পছন্দ করি না, তবে এই যে স্রোতে যে গা ভাসাচ্ছে সবাই, তো আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা ওকে ফাইন, এই ইঁদুর দৌড়ে আমিও শামিল হই, দেখি কতটুকু ভাইরাল হওয়া যায়। সেক্ষেত্রে কি মনে হয় না যে নিজের সাথে কোথাও ইনজাস্টিস হচ্ছে? ইনজাস্টিস হচ্ছে কিছু কিছু কাজের ক্ষেত্রে গিয়ে মনে হয় যে এই জায়গাগুলোতে আসলে ভাইরাল ওয়ার্ডটা একেবারে অ্যাকসেপ্টেড না বা আমার কাছে পছন্দ হয় না। কিন্তু বাকি যে সোশ্যাল মিডিয়ার যে দৌড় বা সোশ্যাল মিডিয়ার যে চ্যাপ্টারগুলো বা যে প্রমোশন, আমাকে তোমার একটা ব্র্যান্ড কখন নিবে? কারণ আমাকে দিয়ে পাবলিক দেখবে, আমাকে দিয়ে পাবলিক একটা ব্র্যান্ডকে জানবে, আমাকে দিয়ে আরও 10টা মানুষ, অনেক বেশি, একটা সাধারণ মানুষের চেয়ে 10টা মানুষ, 20টা মানুষ, 100টা মানুষ বেশি দেখবে, দ্যাটস ওয়াই আমাকে নিবে। সো ডেফিনেটলি ভাইরাল হওয়াটা খুব জরুরি সেই জায়গাটাতে। ওকে, কারণ ভিউ বাণিজ্যে তোমার সেই জায়গায় যদি তোমার রিচ না বেশি থাকে, তোমার ভিউ বেশি না থাকে, এবং তোমার কন্টেন্ট বা ভিডিও যদি দর্শকের কাছে খুব বেশি না গিয়ে পৌঁছায়, সেটা তুমি ভাইরাল বলো বা ভিউ বলো, যেটাই বলো না কেন, না পৌঁছায়, তাহলে তো আসলে ব্র্যান্ডগুলো বা তারা তোমাকে কেন নিবে? তার মানে কি যাচ্ছে তাই কাজ করো, কিন্তু ভাইরাল হতে হবে না? সেখানেও তাদের সেখান থেকে তো মানুষ চুজ করে যে কাজের কোয়ালিটি কার কেমন। তাহলে শুধু ভাইরাল কিন্তু কথা বলতে পারছে না, প্রেজেন্টেশন ভালো না, 2-4টা লাইনে বলতে পারছে না, একটা জিনিস দেখাতে গেলে বা প্রেজেন্টেশনে অসংখ্য ভুল বলছে, তখনই তো দর্শক বা অডিয়েন্স বা ব্র্যান্ড ওনাররা বা কোম্পানি বা অর্গানাইজেশন বুঝে ফেলছে যে কার জ্ঞানের দৌরাত্ম্য কতটুকু। সেখান থেকেই তো আমরা ভালো মন্দ চুজ করতে পারছি। কিন্তু এখন তো নেগেটিভ যে পাবলিসিটি, ভাইরাল হওয়া, এটাকে সবাই প্রেফার করছে। এন্ড অফ দ্য ডে এটা বলে, ওটা শুধু চোখে দেখা বা দর্শনীয়, বা দেখে সবাই একবার করে দেখে একটু মজা পায়, কিন্তু আলটিমেটলি কাজ করতে গেলে মানুষ কাজের মানুষ খোঁজে, যার জ্ঞান আছে, মেধা আছে, যার অভিজ্ঞতা আছে, এবং যে দেখতেও প্রেজেন্টেবল। ওকে, ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে, বিশেষ করে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে যারা ফ্যাশন ডিজাইনার কাজ করছেন ছেলে, তাদের সম্পর্কে কিছু কিছু এরকম রিউমারই আমি বলবো, হয়তোবা শোনা যায় যে একটু ডিফারেন্ট হয়ে থাকেন তারা। সচরাচর একজন ছেলে মানুষ যেরকম হবে সেরকম হয়ে থাকেন না, তাদের মধ্যে আসলে ডাবল ক্যারেক্টার আছে বা এই ধরনের কনসেপ্ট। আসলে এটা রিউমার না, এটা আসলে একটা ট্যাবু লেগে আছে বা একটা তথাকথিত প্রথা বা একটা ওয়ার্ড। হ্যাঁ, সেটা আছে যে না, এটা আসলে ফ্যাশন ডিজাইনার, কোরিওগ্রাফার না, ফ্যাশন ডিজাইনিং এ তারাই আসে যারা একটু ফ্যাশন সচেতন, কিংবা যারা একটু তোমার মিক্স করে ইউনিসেক্স ফ্যাশন পছন্দ করে। যারা ছেলে ফ্যাশন ডিজাইনার, তাদের মধ্যে কি একটু মেইলি ভাবটা বেশি না? মেইলি ভাবটা আছে কারোর মধ্যে, আমি তোমার সাথে এটা ডিনাই করছি না, কিন্তু এখানে প্রেজেন্টেশনে আপনার কথাই বলি, আমি যতটুকু মেকআপ নিয়েছি, আপনিও আমার চেয়ে কোনো অংশে কম মেকআপ করেননি। এই বিষয়টা আসলে কি ফ্যাশন ডিজাইনার হতে হলে না, ফ্যাশন ডিজাইনার, মেকআপ করা লাগবে? ফ্যাশন ডিজাইনারের সাথে মেকআপের আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু ব্যক্তি আমিটার সাথে আমার মেকআপের অনেক সম্পর্ক আছে। ওকে, সেটা ফ্যাশন ডিজাইনিং, আমার ফ্যাশন ডিজাইনিং এর মতো আমার অ্যাক্টিভিটিস, যে প্রশ্নটা করা হয়েছে যে আমার অ্যাক্টিভিটিস অ্যান্ড আমার আদার্স মুভমেন্ট বা আমার লাইফস্টাইলের সাথে তোমার এই কথাটার সাথে একেবারেই আমার কোনো মিল নেই, এবং আমার ভয়েস, আমার ব্যক্তিত্ব, আমার সব কিছু টোটালি ডিফারেন্ট। কিন্তু যদি মেকআপের ক্ষেত্রে আসো, সেক্ষেত্রে বলবো সেটা আমি পছন্দ করি বলেই অ্যাডলফ খানকে আমি যেরকম দেখতে চাই, আমি আমাকে যেভাবে দেখতে চাই, আমি আমাকে যেভাবে প্রেজেন্ট করতে চাই, আমি আমাকে ঠিক যেটা করলে আমি আমার শান্তি পাই বা আমার আত্মার তৃপ্তি মেটে, আমি ঠিক সেভাবেই আমার নিজেকে প্রেজেন্ট করি, এবং আমি সবসময় আমাকে ডেকোরেট করে রাখতে পছন্দ করি। সেটার একটা পার্ট হচ্ছে মেকআপ।
দ্যাটস ইট। মেকআপটা তো প্রসাধনীটা বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের জন্য ওয়ার্ল্ড ওয়াইড এটা ভুল সেট কথা। করা হয়। তুমি যদি 2025-এ এসে বলো যে মেকআপটা শুধুমাত্র মেয়েদের জন্য, ছেলেদের জন্য না, মেয়েদের জন্য এটা, ছেলেদের জন্য এটা না, মেয়েদের জন্য এইটা পড়বে, ছেলেরা এইটা পড়বে, আমি তাহলে বলবো যে সে তাহলে 25 সালের জন্যই যোগ্য না। তাহলে ওই কথাটাকে, ওই টার্মটাকেই তাহলে রাইট যে ফ্যাশন ডিজাইনার বা এখন ফ্যাশন পড়ার ইন্ডাস্ট্রিতে ক্ষেত্রে কাজ করছে না তারা না না একটু না, মেইলি হয়ে তবে থাকে। মেইলি একটা জিনিস আলাদা, সেটা হচ্ছে বাইবর্ন বা হরমোন জনিত ব্যাপার বা তার ক্যারেক্টারিস্টিক্স বা সে তাকে ওই রকম ভাইরাল হওয়ার জন্য না, বা নিজেদের ভাইরালের জন্য না, এটা তার জন্য কি? স্বভাবগত, এটা তার জন্মগত বা স্বভাবগত, যেটা করে, সেটা ওইভাবে করেই সে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করে, কিংবা নিজেকে সে ওটা ভাবতে পছন্দ করে, মেয়ে ভাবতে পছন্দ করে, এরকম একটা ব্যাপার স্যাপার কারো মধ্যে থাকে। কিন্তু কিছু কিছু মানুষ আছে যে সে তার নিজের পার্সোনালিটি বা তার ক্যারেক্টারিস্টিক্সটাই এরকম, বা সে নিজেকে এইভাবে করে প্রেজেন্ট করতে পছন্দ করে, সেটা আলাদা বিষয়। সেটার সাথে যদি ওই মেয়েলিপনা বা সেই ধরনের অ্যাক্টিভিটিস বা কথাবার্তা, গলার টোন, আচার আচরণ, মুভমেন্ট ম্যাচ করে যায়, সেক্ষেত্রে তাদের চ্যাপ্টারটা আলাদা। আমি বুঝাতে পেরেছি? কিন্তু টোটালি যখন একটা মানুষ সাজবে গুজবে, সেটা তার ব্যক্তিগত চয়েস, এবং সে তাকে যেভাবে দেখতে পছন্দ করছে, সেক্ষেত্রে ফ্যাশন এবং সাজের ক্ষেত্রে গার্লস, বয়েজ, লেডিজ, ওমেন, মেন, এই ব্যাপারগুলোর একেবারে কনসেপ্ট। মেকআপ করাটাকে জেন্ডারাইজেশন করা যাবে না। নো 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 নো, সেটা ইউনিসেক্স হতে পারে। এখন তোমার বিয়ের সময় তোমরা দেখবা যে ব্রাইডালের শুধু বউ গিয়ে পার্লারে ঢোকে না, ছেলেরাও যারা গ্রুম তারাও পার্লারে যাচ্ছে। তারা পার্লার থেকে রেডি হয়ে ফেসিয়াল, ম্যানিকিউর, পেডিকিউর করে, হালকা টাচ আপ করে তারপর গিয়ে তারা বর হিসেবে বসছে। নত তো এই কনসেপ্টটা আসতো না, বিকজ অফ আমরা যখন একটা বউকে অনেক বেশি পার্লারে সাজানোর পরে এত বেশি ওভার মেকআপ থাকে, পাশে যত সুন্দর ছেলেটাই বসে থাকুক, ছবিতে দেখতে স্কিন টোনের তারতম্য লাগে, যে কারণে ছেলে গ্রুমরা এখন করে কি, বড়রা নিজেদেরকেও একটু রেডি করে। সো সেক্ষেত্রে যদি তুমি বলো যে মেকআপের জেন্ডার আছে, ছেলে কেন সাজবে, সেক্ষেত্রে বলবো যে এটা 25 সাল বাবা, এই জায়গাটায় অনেক বেশি উদার হতে হবে। ফ্যাশনের ক্ষেত্রে, সাজের ক্ষেত্রে এই ব্যাপারের এই তারতম্য, বৈষম্য, দেয়াল ক্রিয়েট করা যাবে না। ওকে, এরকম আরও অনেক কথা আছে যে যারা ডিজাইনার হিসেবে কাজ করে বা ইন্ডাস্ট্রিতে ডিজাইনার ছাড়াও কাজ করে, তাদের অনেক নেগেটিভ কথা শুনতে হয়। আপনি তো অনেক বছর ধরে কাজ করছেন, আপনার কখনো কি এই ধরনের কোনো নেগেটিভ অফার বা কোনো কিছু ফেস করতে হয়েছে? অসংখ্য। সেগুলো কি ধরনের? অসংখ্য থাকে না, যেমন মানে কাজ করতে গেছি অনেক রকম, মানে মিটিংয়ের নামে, মানে নেগেটিভ মিটিংয়ের নামে আসলে কোনো মিটিং না, কফি খাওয়ার ডাক, তারপরে আলাদা করে দেখা করার ডাক, উল্টো পাল্টা সময় টেলিফোন, উল্টো পাল্টা সময় ভিডিও কল। সেটা কি কোনো পুরুষের দ্বারাই হয়ে থাকতো? হতে পারে, সেটাও হতে পারে। নানান রকম দেখেছি, নানান রকম ক্যারেক্টারিস্টিক দেখেছি আমি আমার লাইফে। ওই যে বললাম যে সাজগোজ করি, অনেকেই সেটা কি সাজগোজ করে, আমার ক্ষেত্রটাই বলি, আমি অন্যদের কথাটা বলি না, আমি আমার কথাটাই বলি, একদম ওপেনই বলছি। আমি আমার মতো করে সাজতে গুজতে বা আমার মতো করে পছন্দ করি। সেক্ষেত্রে আমার মেয়ে ফ্যান ফলোয়ার্স বলো বা ছেলে ফ্যান ফলোয়ার্স বলো বা আমার চাহানেওয়ালা বা আকাঙ্ক্ষিত মানুষের ক্ষেত্রে বলো, সেক্ষেত্রে নারীর পাশাপাশি পুরুষরাও রয়েছে। তো সেক্ষেত্রে তারা যখন এসে মানে আমার সাথে হঠাৎ করে মানে একটা মিটিং সেট করে, কিংবা কল দিয়ে বসে বা ভিডিও কল দিয়ে বসে, একটা উল্টাপাল্টা মেসেজ দিয়ে বসে, আমার তাদেরকে হ্যান্ডেল করতে হয়। এটা অসংখ্য ঘটে, প্রতিদিন ঘটে, প্রতিনিয়ত ঘটে, অসংখ্য এখনো ঘটে। সেটা একরকম ব্যাপার স্যাপার আছে। আমি হ্যান্ডেল করি, কারণ আমি কি পছন্দ করছি কি পছন্দ করছি সেটা সে জানে না, কিন্তু সে অ্যাপ্রোচ করে বসছে। হয়তো আপনাকে স্ক্রিনে যেরকম দেখছে সেটা থেকেই না, সেটা থেকেও না, না সেটা থেকেও না, অনেকের অনেক রকম ফ্যান্টাসি থাকে, অনেকের অনেক রকম ফ্যান্টাসি থাকে, অনেকের অনেক রকম অভ্যাস থাকে, অনেকের অনেক রকমের চয়েস থাকে। আমি কার সাথে টাইম কাটাবো বা কার সাথে কিভাবে স্পেন্ড করবো বা কাকে আমার পাশে চাচ্ছি, সেক্ষেত্রে তাদের কাছে আসলে কোনো এইরকম মেল ফিমেল কোনো পার্থক্য নেই। সেক্ষেত্রে তারা অফার করে বসতেই পারে। আমি এগুলো ফেস করি, এগুলো কোনো বিষয় না। তাছাড়া ওই যে আরেকটা শ্রেণীর আরেক ধরনের অফার আছে, এটাতে আছে এক ধরনের নানান রকম। সেক্ষেত্রে এই অফারের তালিকায় একেবারে দেশের কি বলে রুট লেভেল থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত সবাই আছে, একদম টপ লেভেল পর্যন্ত। আমি কার অফার পাইনি সেটা বলো। আচ্ছা, কার অফার পেয়েছেন দুই একজনের নাম? আমি যদি এখন নাম বলি একেবারে এটা রাজনৈতিক পর্যায়ে চলে যাবে, আমি সেগুলো বলতে চাচ্ছি না। মানে অনেক বড় নামগুলোতে চলে যাবে। এমনি দেশের পরিস্থিতি ভালো না, আমি সেই জায়গাগুলোতে যাব না।
এরকম সরাসরি কোনো একটা অফার যেটা আপনার সরাসরি না, আমার সাথে কন্টিনিউ করে গেছে, মানে আমাকে কন্টিনিউ পোক করে গেছে বা কন্টিনিউ আমার সাথে মানে একটা রিলেশন রাখার চেষ্টা করেছে। একটা কথা যেটা আপনার শুনে খুব খারাপ লেগেছে, এরকম একটা ঘটনা আমাদের। অ্যাডলফ, আমি এখনই তোমার বাসার ছাদে হেলিকপ্টার পাঠাচ্ছি, চলে আসো রাত 4টা বাজে। তো এই ধরনের ঘটনা আমার সাথে ঘটেছে। সো এগুলো আমার কাছে একেবারেই খুবই কমন এবং এগুলো আমার কাছে ডাল ভাত, কোনো ব্যাপারই না। তুমি যে প্রশ্নটা করতে খুব দ্বিধাদ্বন্দ্ব করছো, আমার কাছে উত্তর দেওয়াটা খুব সহজ, কারণ আমি খুব বোল্ড এবং আমি কোনো কথা বলতে কোথাও কোনো দ্বিধাবোধ করি না। ওকে, তোমার এর আগের এপিসোডগুলো বসে বসে আমি ভিতরে প্যানেল থেকে দেখছিলাম, তারা কোনো তোমার কোশ্চেনের কোনো অ্যান্সার তারা দিচ্ছিল না, কোনো অ্যান্সার পারছিল না, সেটা বসে বসে আমি দেখছিলাম। সো আমার কাছে মনে হয় যে ক্যান্ডিড শোতে এসে ডেফিনেটলি আই শুড বি বোল্ড, আই শুড বি ক্লিয়ার কাট। আমার যা ইচ্ছা এখানে বলার সুযোগ আছে, আমি ডেফিনেটলি বলতে পারি। জাস্ট বি ইয়োরসেলফ। আমাকে তো আমার প্রেজেন্ট করতে হবে এখানে, নিশ্চয়ই ভুল কনসেপ্টগুলো বের করতে হবে। অনেকের অনেক রকম অ্যাজাম্পশন, কনজাম্পশন, মানে অনেক রকম থাকে না, যে ব্যাপারগুলো যে ধারণা করে আছে, ধারণা করে থাকাটা একরকম জিনিস, আর আমি কোনটা পছন্দ করছি এবং কোনটা অ্যালাউ করছি সেটা আরেক জিনিস। সেই ব্যাপারটা আপনি যেহেতু যে বললেন যে আরেকটা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন, আরেকটা বিষয় আছে, আমি বলে নিচ্ছি, এটা চ্যাপ্টারে আরেকটা পার্ট আছে। এটা একটা বিষয়, আরেকটা বিষয়, যেহেতু আমরা কোরিওগ্রাফার, আমি আমার কথাটা কিন্তু আগে বলেছি, যেহেতু আমরা কোরিওগ্রাফার, সেহেতু আমাদের সাথে সমস্ত ফিল্ম অ্যান্ড ড্রামা অ্যান্ড মডেল, সব অ্যাক্টর অ্যাক্ট্রেস মডেলদের সাথে কানেক্টেড। সেই ক্ষেত্রে অনেকের এই অফারটাও আসে, ওই অমুক নায়িকার সাথে কানেকশন করিয়ে দাও, অমুক নায়িকার সাথে বন্ধুত্ব করিয়ে দাও, অমুক ভাবে যে মানে আমাদের সাথে যেহেতু সবার কানেকশন, সো এই অফারটাও অসংখ্য আসে। প্লিজ অ্যাডলফ, একটু তোমার সাথে তো এর অনেক খাতির, প্লিজ আমার সাথে একটু ওকে একটু কানেক্ট করে দাও। অ্যানসার কি থাকে? আমি সোজা বাংলা ভাষায় বলি যে আমাকে কি দালাল মনে হয়? ও মাই গড, আমি তো অনেক খারাপ উত্তর দেই, ভদ্র ভাষায় একদম, মানে যেটাকে বলে জুতা পেটা বলে যেটারে। সরি, আমি এইসব ওয়ার্ড কি এখানে অ্যালাউ কিনা আমি জানি না। আমি তো ডাইরেক্ট উত্তর দিই যে আমাকে কি, আমি আরো স্ল্যাংয়ে বলি যে আমি ডট 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 দালাল। সো তুমি আমাকে এই কোশ্চেন, এই ধরনের কথা কিভাবে বলছো? আমি আমার কাজকে অনেক রেসপেক্ট করি বলে আজকে 17 ইয়ার্স আমি এই ইন্ডাস্ট্রিতে ফ্যাশন এন্ড ফিল্ম নিয়ে কাজ করছি। বুঝতে পারলাম খুব ক্ষমতা সম্পন্ন যারা আছেন তারাও আপনাকে বিভিন্ন ধরনের কথা বলে থাকেন। আমাকে সস্তা চিপ, যে ছাপড়ি টাইপের টিকটকার বা রাস্তাঘাটে এরা আমাকে নক করে না, আমাকে আপার লেভেলে সবাই বিরক্ত করে। সম্পূর্ণ তারা তো অনেকভাবে ইনফ্লুয়েন্স করতেও পারে, তারা তো আসলে ক্ষমতার যেই জায়গাটায় বসে আছে সেখান থেকে তাদের পক্ষে অনেক কিছুই করা সম্ভব। সেক্ষেত্রে ওরকম কোনো হ্যাঁ, ওগুলো তো থাকে, সারাক্ষণ লোভনীয় অফার দিতে থাকে। লোভনীয় অফার ছাড়া কোনো থ্রেট আমি পাই না, কারণ থ্রেটটা দেওয়ার আমি সাহসটাই দিই না। আমাকে থ্রেট দেওয়ার সেই স্কোপটা আমি কাউকে দিই না। বাধ্য করার কোনো ওয়ে নেই। আমি সেই জায়গাটা আমি সেইভাবে করেই আমি হ্যান্ডেল করি যে আমাকে থ্রেট দেওয়ার আগে বা আমাকে একটা বিষয়ে দাবিয়ে দেওয়ার বা আমাকে থামিয়ে দেওয়ার আগে যেন আমি কথা বলতে পারি, সেটা সুযোগ আমি কাউকেই দেইনি, কখনো এক্সেসিভ দেইনি কাউকে। বাট লোভনীয় অফার বা ওই যে নানান রকম ভাবে করা, মানে থাকে না যে লোভ দেয়া বা নানান রকম ভাবে পটানোর চেষ্টা। অনেক ধরনের থ্রেট এরকমও থাকে যে যদি এইটা না মানো, এই ধরনের অফার অ্যাকসেপ্ট না করো, ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবা না, কাজ করতে দিব না, বা ভাইরাল করে দিব, বা নেগেটিভ কোনো কিছু। এই ধরনের বিষয় আমার সাথে ঘটেনি কখনো, এই ধরনের কথা আমাকে কখনো বলেনি। তবে আমাকে নানানভাবে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, নেগেটিভ নিউজ করা হয়েছে, আমাকে কেউ বুঝে ওঠার আগে বা আমি দাঁড়িয়ে যাবার আগে, যখন আমি শিশু, মানে এই জায়গাটার জন্য শিশু, তখন আমাকে জোর করে ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছে। মানে শুধুমাত্র তাদের সেই প্রস্তাবনাগুলোকে আমি বাস্তবায়ন করিনি, হ্যাঁ প্রত্যাখ্যান করেছি বা ইনডিরেক্টলি ইগনোর করেছি। দ্যাটস ওয়াই তারা আমাকে ওইভাবে আমাকে নানানভাবে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমি তো থেমে যাওয়ার পাত্র নই। ওকে, রিসেন্ট একটা স্ট্যাটাস দিয়েছেন আপনি ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে। আমি একটু স্ট্যাটাসটা পড়ছি। এই মুহূর্তে সবার ঈদের জামার প্রাধান্য প্রেমিকের চেয়ে বেশি। বিষয়টা এমন, আগে ঈদের ড্রেস, বাইচা থাকলে পরে প্রেমিকের কেস, এটাই বাস্তব। হা হা হা, আই লাভ ইউ। আচ্ছা, ইটস টোটালি একটা ফানি স্ট্যাটাস, ইটস নট সিরিয়াস, বাট এটা তো ট্রু। এখন না আসলে সবার এরকম, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা রিলেশনে যে আমার ঈদের জামাটা লাগবে। মানে প্রেমিকের ইনকাম সোর্স যতটুকুই থাকুক বা হাজব্যান্ডের ইনকাম সোর্স যতটুকুই থাকুক, এই মুহূর্তে জামা লাগবে, তাতে করে সম্পর্ক তিক্ততা হয়ে যাক, ঝগড়া লেগে যাক, মারামারি লেগে যাক, আমার ঈদের জামাটা লাগবে। তারপরে প্রেমিককে ঠান্ডা করা যাবে। আপনি একজন ফ্যাশন ডিজাইনার এবং আপনার নিজের ব্র্যান্ড আছে, তাহলে এই ধরনের স্ট্যাটাস কি আপনার মনে হয় না যে আপনার ব্র্যান্ডের জন্য ক্ষতিকর? এটা কি কনফ্লিক্টেড না? না না, আমার জামা কেনার বিষয়টা আলাদা, আর এটা হলো আমার কিছু অডিয়েন্স আছে,
আমি প্রচুর ফানি, আমি একজন পাশাপাশি প্রচুর কন্টেন্ট ক্রিয়েট করি, অ্যাজ এ তুমি আমাকে কন্টেন্ট ক্রিয়েটারও বলতে পারো। আমি অনেক ফানি ভিডিও বানাই যেখানে আমি অনেক ফিমেল ক্যারেক্টার প্লে করি, হয়তো বা দেখে থাকলেও দেখে থাকতে পারো, অনেক রকম চরিত্রে অভিনয় করি। তো এটা আমার অভিনয় স্কিলটাকে আমি ঝালাই করি এবং অভিনয় স্কিলটাকে কাজে লাগিয়ে আমি সেই কন্টেন্টগুলো বানাই। আমার একটা বিশাল বড় পরিমাণের অডিয়েন্স আছে শুধুমাত্র আমার ফানি কন্টেন্ট, ফানি পোস্ট, ফানি রাইটিং পোস্ট এগুলোর জন্য ওয়েট করে। তো সেগুলো আমার তাদের জন্য কন্টিনিউ করে যেতে হয়। এটার সাথে তারাও বুঝে গেছে এবং আমার অডিয়েন্স এত বেশি আমাকে বোঝে এবং এত বেশি আমাকে অ্যাডপ্ট করে ফেলেছে, তারা আমার কাজটাকে আলাদা করে। কিছু পোস্ট করলে সেটা ভাইরাল হয়ে যায়? হ্যাঁ, ইয়েস। ওকে, আমি একটা কোনো স্ট্যাটাস দিলেই, বা আমি রিসেন্টলি দেখলাম যে আসিয়ার ঘটনাটা নিয়ে আমি বেশ কিছু পোস্ট দিয়েছি, যে কারো চেয়ে বেশি আমার পোস্টগুলো প্রত্যেকটাই বেশি, অনেক বেশি ভিউ ছিল, অনেক বেশি ছিল, যেটাই লিখেছি, যা লিখেছি, এবং আমি যে অ্যাজাম্পশন ছিল, আমি যে ধারণা করেছি ঠিক সেটাই ঘটেছে। যেখানে ড্রেস নিয়ে কথা বলছেন যে ঈদের প্রেমিকের চেয়ে ঈদের ড্রেসটা বেশি ইম্পর্টেন্ট, সেখানে আপনি নিজেই তো নাকি এরকম শুনেছি যে একটা ড্রেস একদিন পরলে সেটা দ্বিতীয়বার পরেন না, নিজের ক্ষেত্রে একরকম, স্ট্যাটাসে আরেক রকম। আচ্ছা, আমি বলেছি যে প্রেমিকের চেয়ে ঈদের ড্রেস বেশি, আমি কিন্তু এটার বিপক্ষে যাইনি। মানে আপনি এটার আমি ঈদের ড্রেসের মজাটাকে ঈদের মতো করে ঈদের ড্রেসকে কিনতে এনকারেজ করেছি, ভেবে দেখো ব্যাপারটা। ওকে, এটা কি সত্যি যে আমি কিন্তু প্রেমিকের চেয়ে ঈদের ড্রেসকে প্রায়োরিটি দিয়েছি আমার স্ট্যাটাসে, যে এই মুহূর্তে আমার ঈদের ড্রেস দরকার, প্রেমিক পরে থাকবে আর কি। আমি তো ঈদের ড্রেস কেনাকাটাটাকেই প্রায়োরিটি দিয়েছি, প্রাধান্য দিয়েছি। ড্রেসের প্রসঙ্গে যে বলছিলাম যে আসলে কি আপনি একটা ড্রেস দ্বিতীয়বার রিপিট করেন না? না, আমার ওই ড্রেসটা রিপিট করা হয় না, পরি না। গতকালকেও আমি একটা প্রোগ্রাম ছিল, আজকে আমি খুবই সিম্পল এসেছি, কারণ আমি গতকালকে অনেক আমার হেজেল গেছে, আমি একটা ব্র্যান্ডের সাথে চুক্তিবদ্ধ হয়েছি অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসাডার সাকুরা ব্রাইডাল টাচের সাথে। তো সেখানে কালকে আমার সারাদিনই খুব হ্যাসেল গেছে, রাত্রে ফিরতে দেরি হয়ে গেছে, সানবক্সের সাথে কানেক্ট করতে ওরা আমাকে টেক্সট করছিল, ফোন করছিল, আমি যোগাযোগ করতে পারছিলাম। আজকে আমার আরও একটা চ্যানেলের শো ছিল, সেম এই টক শো, সো ওটাকে আমি আবার চেঞ্জ করলাম, তারপর রাতেরবেলা ওদের সাথে কানেক্ট করে সেটা করলাম। তো আজকে আমি রেডি হতে পারিনি, আমার মনে হচ্ছে যে খুব আরামদায়ক কোনো কমফোর্টেবল কোনো পোশাক পরে যাব, সো সেটাই আমি করেছি। সো আমি এই যে পরেছি, এটা আমার প্রচুর মানুষ দেখবে, ছবি পোস্ট হবে, ভিডিও পোস্ট হবে, ইভেন তোমাদের যে ভিডিও সাক্ষাৎকারটা সেটা। এটা কি কোনো ব্র্যান্ড থেকে স্পন্সর? না, আমার নিজের ড্রেস, আমি আমার ড্রেসই ম্যাক্সিমাম পরি। আমি কিনি বাইরের ব্র্যান্ড বা অন্য জায়গা থেকে কিনি, সেটা হচ্ছে 10 to 20%, বাট 80% আমি আমার পোশাক পরি, এবং সেটা একবারই পরি। যে এই যে পোস্ট পরে ফেলছি, এটা আমার কাছে মনে হয় এটা আমার সবাই দেখে ফেলছে, এটা তাহলে কত হাজার পোশাক আপনার আছে? প্রচুর, মানে হাজার টাজারে বলবো না, বাট অনেক পোশাক। আমার পোশাকের জন্য আলাদা স্টোরেজ, আলাদা ফ্ল্যাট পোশাকের জন্য। আর যদি বলি যে আপনি অনেকগুলো অর্নামেন্টসও পরছেন, আমার শুজ কালেকশন, অর্নামেন্টস কালেকশন, সানগ্লাস কালেকশনস, মেকআপ কালেকশনস, এটার জন্য আলাদা করে একটা বিশাল এপিসোড হওয়া উচিত। ওকে, ঠিক আছে। আপনি কথায় এটাও এসেছিল যে এই ঈদেই আমার সাথে কোনো একটি চ্যানেল, আমি এখানে চ্যানেলের নাম না বলি, কোনো একটি চ্যানেল আমার সাথে অলরেডি ডেট নিয়ে রেখেছে, আমার বাসায় যাবে এবং আমার লাইফস্টাইল নিয়ে একটা ঈদের এপিসোড করবে। সেটা আমার অলরেডি কথা হয়ে গেছে, আমি এর মধ্যে 2-1 দিনের মধ্যে ডেটটা দিব আর কি। ওটা তাদের শখ হচ্ছে আমার পোশাক আশাক নিয়ে, তারা আমার বাসায় গিয়ে আমার আলমারি খুলবে আর কি। ওকে, এই যে বলছিলেন যে সবার সাথেই কাজ করা হয়, যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে, নায়ক নায়িকা হোক, মডেল হোক, কন্টেন্ট ক্রিয়েটর হোক বা ইনফ্লুয়েন্সার হোক, আসলে কাদের সাথে কাজ করে কমফোর্ট জোনটা বেশি? ফিল্ম স্টার। কেন? তারা অনেক বেশি প্রফেশনাল হয়, তারা অনেক বেশি ক্রিস্টাল ক্লিয়ার হয়, ভেজাল কম, পেঁচাল কম, তারা কাজটাকে পছন্দ করে এবং যে মানুষটাকে খুব কাছে টানে বা যে মানুষটার সাথে কাজ করতে চায় তার সাথে খুব স্বচ্ছ থাকে। আপনার পছন্দের ফিল্ম স্টার কে? বাংলাদেশে অবশ্যই, আপনি যেহেতু বাংলাদেশের ফিল্ম স্টার আমার এই মুহূর্তে নাকি অল টাইম? এই মুহূর্তে কার সাথে কাজ করে? এই মুহূর্তে তো আমার তো বন্ধু হচ্ছে পরিমণি। ওকে, তো ডেফিনেটলি আমি পরির কথা বলবো। আর নায়কদের বলতে গেলে তো ডেফিনেটলি সাকিব খান, সব কিছুই পছন্দ এখন আমার। আচ্ছা, আর তবে আমার প্রিয় অভিনেত্রী যদি বলো তাহলে বলবো শাবনূর। আপনি বললেন যে পরিমণি আপনার বন্ধু, আসলে কি ইন্ডাস্ট্রিতে বন্ধু হয়? বন্ধু হয় না, তারপর তো আমরা বন্ধু ভেবে তো একটা বন্ধু বানিয়েই রাখি, আমরা তো মনে করি বন্ধু। মনে করেন বন্ধু, আর যদি ভেবে নেই যে বন্ধু হয় না, তাহলে তো পৃথিবীতে কখনো কারোর সাথে কারো সম্পর্ক হবে না, এই জায়গাটাই কারোর সাথে সম্পর্ক হবে না। একা তো মানুষ থাকতে পারে না, কাউকে না কাউকে তো বন্ধু ভাবতে হয়।
বন্ধু ভেবে কাজ করেছেন? হ্যাঁ, বন্ধু হয় না, বন্ধুত্বের একটা ঝামেলা আছে, স্বার্থ কাজ করে বা বন্ধুত্বতে নানান রকমের ব্যাপার স্যাপার থাকে, ইটস ট্রু। বাট আবার এই বন্ধুরাই মাঝে মাঝে কখনো কখনো এত ব্লেসিংস হয়ে আসে, এত বেশি ভালোবাসে, এত বেশি আপন করে নেয়, এত বেশি চমৎকার চমৎকার ঘটনার জন্ম দেয়, যা পরিবারের অনেকেই দেয় না। ওকে, যারা বন্ধু বলছেন, অনেক বন্ধু আছে, আপনার কথা থেকেই যেটা বোঝা গেল যে কিছু কিছু বন্ধু হচ্ছে পরে আর সেই বন্ধুত্বটা থাকে না, সেটা হয়তো বা কম্পিটিশনের জন্য, কাজের পারপাসেই। এরকম কোন বন্ধু আছে যে খুব আমাদের বেশি? এই জায়গাটার বন্ধুত্বের সমস্যাগুলো কি হয় জানো, যখন এক কোরিওগ্রাফার একটা নায়িকাকে নিয়ে কাজ করে বা তারকাকে নিয়ে কাজ করে, অন্য একটা কোরিওগ্রাফারের কাজ করতে গেলেই সেই কোরিওগ্রাফার কান ভারী করে, তখন এই কোরিওগ্রাফার কারণে নায়িকারা তাল মিলাবে, কি এর কাছে যাবে না ওর কাছে যাবে, এতে এতে করে নায়িকাদের সাথে সম্পর্কের দূরত্বগুলো ঘটে। এরকম একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করেন যে। এমন তো ঘটনা চারপাশে তোমরা দেখতেই পাচ্ছ, অপু বুবলির সাথে তো এটাই ঘটছে এখন। ওকে, অপুর কোরিওগ্রাফার আর বুবলির কোরিওগ্রাফার আলাদা। অপুর সাথে এরা কাজ করলে এটা একটা গ্রুপ, বুবলির একটা গ্রুপ, তো এই গ্রুপের সাথে কাজ করলে। প্রসঙ্গে আসতে চাই, অন্য ফ্যাশন ডিজাইনার বা কোরিওগ্রাফার, ইভেন অনেক মডেল, সিনিয়র মডেল যারা, তারাও কিন্তু কোরিওগ্রাফিতে, ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তো তখন তাদের সাথে কি ক্ল্যাশ হয় না? না, আমার কখনো ক্ল্যাশ হয় না কারোর সাথে কি? কারণ আমি সবার কাজকে মনে করি তার কাজ তার মতো, তার জায়গাটা তার মতো, তার প্যাটার্নের সাথে আমার প্যাটার্ন মিলবে না। আমার কোরিওগ্রাফি, আমার থিঙ্কিং, আমার কনসেপ্ট, আমার প্লট একেবারেই আমার মতো, এখানে কারোর সাথে কারো মিলবে না। আপনার কনসেপ্ট কখনো কপি হয়নি? হ্যাঁ, অসংখ্যবার হয়েছে। তখন কনসেপ্ট কপি হয়েছে, এগুলো একটা সময় না খুব মন খারাপ হতো, কষ্ট পেতাম, প্রতিবাদ করতাম, সবকিছু করতাম। এখন একেবারে গায়েই মাখাই না, এখন অনেক কিছু গায়ে মাখাই। এখন মনে হয় যে আচ্ছা ঠিক আছে, কপি করছে, এটা নিয়ে আসলে এত কথা বলার কিছু নেই, কি কথা বলবো, বা এটা নিয়ে আসলে প্রায়োরিটি কথা বলতে গেলে সেই মানুষটাকে প্রায়োরিটি দেওয়া হবে, সো আমি সেই মানুষটাকে প্রায়োরিটি দিতে চাই না, দ্যাটস ওয়াই আমি আর তর্কে যাই না, অনেক কিছুই চলতে থাকে সব কিছু। ওকে, আপনি প্রথমেই কথাতে এসেছিল আপনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, সেখানে কোনো ক্যারিয়ার না করে কোরিওগ্রাফার হয়ে যাওয়া, ফ্যাশন ডিজাইনার হয়ে যাওয়া, একেবারেই বিপরীতমুখী। কারণ এটা আমি অসংখ্য ইন্টারভিউতে বলেছি, কারণ এই জায়গাটাতে আমি এই জায়গাটাকে ভালোবাসি। আমি ছোটবেলা থেকে আমার বাবা মা বলেছে, তারা আমাকে স্কুলে পড়িয়েছে, কলেজে পড়িয়েছে, ভার্সিটি পড়িয়েছে, সো তাদের কারণে আমি আমার সব কিছুই সেটাকে কমপ্লিট করেছি। আমি কখনো চাইনি যে আমার লেখাপড়া ইনকমপ্লিট থাকুক, কিন্তু আমার মন কি চাচ্ছে, আমার ব্লাডে আমার কানেকশনে কি চলছে, আমার নার্ভ কি বলছে, আমার ভেতরে সব শরীরের শিরা প্রশাই, মানে উপশিরায় তোমার হচ্ছিল শিল্প, তারকা, শোবিজ, স্টারডম। আমি খ্যাতি চেয়েছি, আমি অ্যাডলফ খান হতে চেয়েছি। আমি যদি তোমার আইটি প্রফেশনে যেতাম, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর পর, বা কোনো অফিসে জব করতাম, তো ডেফিনেটলি অ্যাডলফ খানকে কেউ চিনতো না। তাহলে কি আপনি নিজেকে বলতে চান একেবারে পরিপূর্ণতা পেয়েছেন আপনার ক্যারিয়ারে? আমি এই মুহূর্তে এট দ্য প্রেজেন্ট টাইম, প্রেজেন্ট সিচুয়েশনে ডেফিনেটলি আই উড লাভ টু সে যে আমি পরিপূর্ণ। ওকে, এটা কিন্তু অনেকে বলতেই পারে না, অনেকেই বলতে পারে না, এবং আমি ভালো আছি এই কথাটা ভালো থাকার পর অনেকে বলতে পারে না, কিন্তু আমি খুব দ্বিধাচিত্তে বলতে পারি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভেরি গুড। একদম শেষ পর্যায়ে আমরা আছি। আমাদের আজকের যারা দর্শক আছেন এবং হয়তো বা ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতে চান অ্যাজ আ ফ্যাশন ডিজাইনার, কোরিওগ্রাফার হিসেবে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? এই ফ্যাশন ডিজাইনার, কোরিওগ্রাফার হিসেবে যারা কাজ করতে চান, তারা কাজ শিখে আসুক, তারা কাজটাকে ভালোবাসুক এবং ভালোবেসে কাজ করুক। না জেনে শুনে, আমি একটা কথাই বলবো, জোর করে পদবি বসাবে না। জোর করে একটা নামের সাথে 4টা-5টা জোর করে পদবি বসাচ্ছে। হ্যাঁ, একটু বলতেই হয়। আমরা স্টাইলিং কাকে বলে আর স্টাইলিস্ট কাকে বলে এই সংজ্ঞাটাই জানি না। হ্যাঁ, আমরা নাউন অ্যাডজেক্টিভের ডিফারেন্সটাই জানি না। হ্যাঁ, তোমার এই শোতেই একজন এসে বলছিল যে আমি স্টাইলিং। আই এম নট স্টাইলিং, স্টাইলিশ। ইয়েস, আমি স্টাইলিস্ট। আর স্টাইলিশ হলো তোমার পোশাক দেখতে মানুষটাকে বলা যাবে যে সে স্টাইলিশ। আর যে স্টাইলিংটাকে বা স্টাইলিশ মানুষটাকে যে ডিরেকশন দিচ্ছে সে হচ্ছে স্টাইলিস্ট। বুঝাতে পেরেছি তো? স্টাইলিশ অ্যান্ড স্টাইলিস্টের মধ্যে পার্থক্য আছে। এই সংজ্ঞাটাই, পদবিটাই অনেকে জানে না। তো এই পদবিগুলো, কোনটাকে কোরিওগ্রাফার বলে, কোরিওগ্রাফারের প্রনাউন্সটাও পারে না, কোরিওগ্রাফার।
ঠিক আছে, ডিজাইনার প্রোনাউন্সটা পারে না। সো এই বিষয়গুলো আসলে জেনে পদবিগুলোকে ইউজ করা হোক এবং পদবিগুলোর প্রতি বা প্রত্যেকটা প্রফেশনের প্রতি জাস্টিস করা হোক, মানে কাজের মতো করে কাজ করে আমি আমার নামটা করতে চাই, আদারওয়াইজ বলতে চাই না। অনেক ধন্যবাদ। আমার সাথে যদি ব্র্যান্ডগুলো কানেক্টেড হয়, 12টা ব্র্যান্ড কানেক্ট হয়, তখন আমি বলবো যে ইয়েস আম দ্য সাকসেসফুল ব্র্যান্ড অ্যাম্বাসেডার। মানে আমি এতগুলো ব্র্যান্ডের সাথে চুক্তিবদ্ধ বা এখনও আমি এতগুলো ব্র্যান্ডের সাথে কাজ করছি অ্যাজ এ কোরিওগ্রাফার, তখন আমি কোরিওগ্রাফার বলতে চাই। আমি একটা দুটা কাজ করে আসলে ওটাকে আমি পদবি বসানো বা এটা করছি ওটা করছি। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস। অনেক অনেক ভালো লাগলো, ডিফারেন্ট ছিল কোশ্চেনগুলো। সানবক্সে আসতে পেরে, দ্য ক্যান্ডিড শোতে আসতে পেরে আমারও ভীষণ ভালো লাগছে। আর আমার অডিয়েন্স, আমার যারা দর্শক শ্রোতা, যারা এই প্রোগ্রামটি দেখছেন কাছে দূরে দেশে প্রবাসে বসে, তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা দিবেন, ভালোবাসা ছড়াবেন, ভালোবাসার মাঝে থাকবেন, প্রিয়জনকে ভালোবাসবেন, দেশের শিল্প, দেশের শিল্পী, দেশের প্রত্যেকটা কৃষি কালচারকে ভালোবাসবেন, পজিটিভিটি ছড়াবেন, কোনো নেগেটিভ জিনিস নিয়ে মানুষকে নেগেটিভ কমেন্ট করে আঘাত করবেন না, সুস্থ থাকবেন, অন্যকেও সুস্থ রাখবেন। ধন্যবাদ। So thank you very much. Viewers, this is it for today. I'm your host Tabassum Priyanka signing off from The Candid Show.